2002 সালে তারেক রহমান দলের স্থায়ী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী বিএনপির একজন জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব হিসেবে দায়িত্বপ্রাপ্ত হয়েছিলেন। দর্শক, আরেকটু মাঝখানে তথ্য জানিয়ে রাখতে চাই, এরই মধ্যে কিন্তু তারেক রহমান বিমান থেকে নেমেছেন এবং তিনি রানওয়ে থেকে তারপর তাদের ভেতরে ইমিগ্রেশনের যে কাজ, তার বাইরে গিয়ে বিএনপির যারা নেতারা রয়েছেন তারা ভেতরে প্রবেশ করেছেন, তাদের সঙ্গে কুশল বিনিময় করবেন, সংবর্ধনা গ্রহণ করবেন এবং তারপর সকল আনুষ্ঠানিকতা শেষ করেই কিন্তু তিনি এই একদম শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের যে ভিআইপি গেট, সেই ভিআইপি গেটটি সামনে থেকে বের হবে। আমরা ভিআইপি গেটটির সামনেই এতক্ষণ ছিলাম, কিন্তু নিরাপত্তাজনিত কারণে আমাদেরকে সকল গণমাধ্যম কর্মীদেরকে কিন্তু সরিয়ে দেওয়া হয়েছে এবং আমরা একটু যেই জায়গাটা নিয়েছি আসলে সেখান থেকে আমরা দেখানোর চেষ্টা করব তারেক রহমান এই পথটি ধরেই তিনি 36 জুলাই এক্সপ্রেসওয়ের দিকে এগিয়ে যাবে এবং তিনি কোনো হেলিকপ্টারে না, তিনি কোনো ব্যক্তিগত গাড়িতে না, তিনি সবার আগে বাংলাদেশ নামক একটি যেই বিএনপির ব্র্যান্ডিং বাস রয়েছে সেই বাসটি করেই তিনি আর কি 36 জুলাই এক্সপ্রেসওয়ের দিকে যাবেন এবং সেখানে তার জন্য একটি সংবর্ধনার আয়োজন করা হয়েছে। সেখানে তিনি একাই বক্তৃতা দিবেন এবং তারপর তিনি এভার কেয়ার হাসপাতালে ছুটে যাবেন তার মাকে দেখার উদ্দেশ্যে। আসলে সময় যত যাচ্ছে ততই এক ধরনের উত্তেজনা সকল সাধারণ মানুষ থেকে শুরু করে বিএনপির নেতা কর্মী এবং সমর্থক তাদের মধ্যেও কাজ করছে। আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে যেদিন থেকে দেখেছি তারেক রহমানের আসার দিনটি আনুষ্ঠানিকভাবে তার দল থেকে এবং তিনি নিজে মুখে জানিয়েছেন, তারপর থেকেই কিন্তু আসলে সকলের মধ্যে এক ধরনের আবেগ কাজ করছে এবং দর্শক, আপনারা যেমনটি দেখছেন আসলে তারেক রহমান কিন্তু ঢাকায় এসেছেন, পৌঁছে গিয়েছেন নিরাপদে এবং তিনি বলছিলাম যে বিএনপির যারা নেতা রয়েছেন তাদের সঙ্গে তিনি কুশল বিনিময় করছেন এবং তাদের সঙ্গে অভ্যর্থনার শেষে গল্পগুজব করছেন। সেখানে মির্জা ফখরুল ইসলাম আলমগীর রয়েছেন, বিএনপির মহাসচিব, এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা রয়েছেন, মির্জা আব্বাসকে আমরা দেখতে পাচ্ছি। এই যে একটি মিলন মেলা ঢাকার মাটিতে, এর বাইরে গিয়ে যখনই কেউ দেশের বাইরে গিয়েছে, লন্ডন গিয়েছে, তারা তো তাদের মতো করে দলের কোনো সিদ্ধান্ত কিংবা দলের জন্য কোনো আলোচনা কিংবা ব্যক্তিগতভাবেও হয়তো লন্ডনে তারা দেখা করেছেন, কিন্তু 17 বছর পর এই বাংলাদেশে তাদের দেখা, এটি আসলে বলছিলাম যে রাজনৈতিক বা বাংলাদেশের রাজনীতিতে যেই নির্বাসিত নেতারা রয়েছেন তাদের যখন প্রত্যাবর্তন হয়েছে, তারপর তখন আসলে যেভাবে স্মৃতি বা ইতিহাস কিংবা একটি বইয়ের পাতায় যেভাবে এই ঘটনাগুলো অধ্যায় হয়ে থাকে, ঠিক তেমনি আজকের এই দিনটিও কিন্তু অধ্যায় হয়ে থাকবে। এবং শুধুমাত্র তারেক রহমানের আবেগ অনুভূতির কথা আমরা বলবো না, বিএনপির যারা জ্যেষ্ঠ নেতারা রয়েছেন, যাদেরকে আমরা দেখতে পাচ্ছি, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মির্জা আব্বাস, সকলের মাঝেও নিশ্চয়ই এক ধরনের আবেগ অনুভূতি কাজ করছে। আমরা তারেক রহমানের সঙ্গে তার সহধর্মিনী জোবাইদা রহমানকে দেখতে পাচ্ছি এবং তার মেয়ে জাইমা রহমানকেও দেখতে পাচ্ছি। এই যে দেশের মাটিতে আসা, জোবাইদা রহমান যদিও কিছুদিন আগেই এসেছিলেন এবং তার আগেও তিনি এসেছেন, এই গণ অভ্যুত্থানের পরেও তিনি একবার দেশে এসেছেন, তারপর আবার কিছুদিন আগে তিনি তার শাশুড়ি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া অসুস্থ হওয়ায় তখন তিনি এসেছেন এবং তারপর তিনি কিন্তু আবারও ফিরে গিয়েছেন। অর্থাৎ বলা চলে যে যেহেতু আজকের দিনে তার স্বামী বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আসছেন, তাকে আনতেই হয়তো তিনি সেখানে আবারও লন্ডনের উদ্দেশ্যে গিয়েছেন এবং তারা সপরিবারে এসেছেন। এই যে সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং গণমাধ্যমে আমরা এখন দেখাচ্ছি তাদের সপরিবারের এই চিত্রটি, মূলত এটি আসলে তাদের যে পারিবারিক বন্ধন কিংবা তাদের যে পারিবারিক স্মৃতি সেটিকে একদম কানায় কানায় পূর্ণ করলো এবং সেই সাথে বিএনপির যারা জ্যেষ্ঠ নেতা রয়েছেন, যারা তাদেরকে অভ্যর্থনা জানাতে ভেতরে প্রবেশ করেছেন, যাদের সঙ্গে তারেক রহমান কুশল বিনিময় করছেন, তাদের মধ্যকার যে এক ধরনের সম্পর্ক সম্প্রীতির এবং গত 17 বছর কিংবা তারও বেশি সময় আমরা যেভাবে দেখেছি বাংলাদেশের রাজনীতিতে বিরোধী দলীয় একটি দল হিসেবে বিএনপিকে যেভাবে রাজনৈতিক ডামাডোলের শিকার হতে হয়েছে, বিএনপির নেতাদেরকে কর্মীদেরকে যেভাবে রাজনৈতিক ডামাডোলের শিকার হতে হয়েছে, সেই জায়গা থেকে সবকিছুকে ছাপিয়ে একটি মাথা উঁচু করে আসলে বিএনপিকে ধরে রাখার মতো যারা অভিভাবক ছিলেন তারা কিন্তু সেই অভিভাবকের দায়িত্বে কাজ করেছেন। তার বাইরে গিয়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া
জিয়াকে তো খালেদা জিয়াকে অনেক অত্যাচার সহ্য করতে হয়েছে, তাকে যেমন অত্যাচার সহ্য করতে হয়েছে তেমনি কিন্তু তারেক রহমান তাকেও তিনি যখন 2007 সালে 111 সরকারের সময় তাকে মিথ্যা মামলায় জেল দেয়া হয়, তখন সে জেলেও কিন্তু তাকে শারীরিক এবং মানসিক নির্যাতনের শিকার হতে হয়েছিল এবং তারপরই তার উন্নত চিকিৎসার জন্য প্রথমে তাকে পিজি হাসপাতালে আনা হয় এবং সেখানে তার অবস্থা বেগতিক এবং তখন বিএনপির পক্ষ থেকে উন্নত চিকিৎসার জন্য কিন্তু লন্ডনের উদ্দেশ্যে তারা চিকিৎসা করানোর জন্য তারা অনুমতি চায় এবং তারপর সেই অনুমতি দিলে ঠিক সেই দিনই পিজি হাসপাতাল থেকে একদমই এই বিমানবন্দর থেকে তিনি লন্ডনের উদ্দেশ্যে চলে গিয়েছিলেন। আজ 17 বছর পরে সেই মানুষটি আসলে দেশে ফিরে আসলেন। অর্থাৎ 17 বছরে একজন মানুষের জীবনে অনেক পরিবর্তন আসে, একটি দেশে অনেক পরিবর্তন এসেছে, মানুষের মানসিকতায় অনেক পরিবর্তন এসেছে। সেই তারেক রহমান যখন দেশে ফিরে এসেছেন নিশ্চয়ই তার যে এই যে দীর্ঘ একটি উন্নত রাষ্ট্রে তার যে বসবাস, তার যে চিন্তা চেতনা, সেগুলো যে আসলে পরিবর্তন নিশ্চয়ই ঘটেছে, সেই জায়গা থেকে কিন্তু সেই বিষয়গুলো তার যে আগামী দিনের রাজনীতিতে সেই রাজনীতিতে ফুটে উঠবে এবং এইগুলো কিন্তু আসলে সাধারণ মানুষের প্রত্যাশা তার কাছ থেকে। বিএনপি এবং বিএনপি তার নির্দেশনায় যে ধরনের বিএনপিকে নিয়ে সমালোচনা রয়েছে রাজনীতির মাঠে, সেই সমালোচনার গুলো কাটিয়ে বিএনপি মাথা তুলে দাঁড়াবে এবং তারেক রহমানের নেতৃত্বে যারা বিএনপির সমর্থকরা রয়েছেন তারা নতুন করে দেশকে তৈরি করতে পারবেন এবং একই সঙ্গে যারা সাধারণ মানুষ রয়েছেন তারা একটি সুন্দরভাবে একটি রাষ্ট্র তাদের সহযোগিতায় হয়তো রাষ্ট্র পাবেন, সেই প্রত্যাশা কিন্তু জনমানুষের মনে রয়েছেন। এবং সেই সাথে যারা জ্যেষ্ঠ নেতারা রয়েছেন, সালাউদ্দিন আহমেদ এসেছিলেন, গয়েশ্বরচন্দ্র রায় এসেছিলেন এবং মঈন খান এসেছিলেন, আমরা তাদের সঙ্গে কথা বলছিলাম, তারা বলছিলেন যে অনেক অরাজকতাই কিন্তু দেশে বেশ কয়েকদিন ধরে হচ্ছে। গতকালও মগবাজারে একজন বিস্ফোরণের মাধ্যমে একজন মানুষ নিহত হয়েছেন। এই যে অরাজকতা সৃষ্টি করা হচ্ছে সেটি মূলত বিএনপির নাম ক্ষুণ্ণ করার জন্য এবং আসন্ন নির্বাচনকে বানচালের উদ্দেশ্যে, কিন্তু কোনোভাবেই বিএনপি সেটি হতে দেবে না। এবং যেহেতু এখন তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশে এসেছেন, তাই তাদের মানসিক এবং মানসিক শক্তিটাই অনেক বেশি বেড়ে গিয়েছে, এমনটাই কিন্তু তিনি বলেছেন। আর কিছুক্ষণের মধ্যে হয়তো তারা ভেতরের যে আনুষ্ঠানিক কাজ সেই কাজগুলো শেষ করে তারপর তারা এখানে চলে আসবেন, এই পথ ধরেই তারা বের হবেন এবং তারপর 36 জুলাই এক্সপ্রেসওয়েতে তারা একটি সংবর্ধনা দেবেন, তারেক রহমানকে একটি সংবর্ধনা দেবেন বিএনপি পরিবার এবং সেখান থেকে তিনি তার অসুস্থ মা এভারকেয়ার হাসপাতালে যাবেন। এই বিষয়টি কিছুটা আবেগ ঘন এবং কিছুটা আসলে নিজেদের বিবেক কিংবা আবেগকে অবশ্যই নাড়া দেয় নিঃসন্দেহে, কারণ যার মা এতটা অসুস্থ, যিনি হয়তো নানা কারণে দলের ব্যক্তিগত অনুভূতিকে পাশ কাটিয়ে রাজনৈতিক এবং দলীয় স্বার্থে তাকে সিদ্ধান্ত নিতে হয়েছে, তাই এতটা দিন পরে হলেও কিন্তু তাকে এই সিদ্ধান্ত নিয়ে ঢাকায় আসতে হয়েছে। দলের নেতাকর্মীরা তো রয়েছেন, সেই সঙ্গে তারেক রহমান ও জুবাইদুর রহমানের পরিবারের যারা সদস্য স্বজনরা রয়েছেন তারাও এসেছেন বিমানবন্দরে এই তারেক রহমান এবং তার পরিবারকে সংবর্ধনা জানাতে, তাদের সঙ্গে কুশল বিনিময় করছে আমরা দেখতে পাচ্ছি। ফুলের একটি শ্রদ্ধা এবং সেই সঙ্গে আসলে সকলের যে ভাব, সকলের যে আনন্দ একে অপরের সঙ্গে ভাগাভাগি করে নিচ্ছেন। কারণ আমরা কিন্তু দেখি যে আমরা কিন্তু দেখি যে আসলে যখন সাধারণ কোনো মানুষ তখনও তারা কোনো দেশ থেকে ফিরে আসেন, তখন বিমানবন্দরে সেই স্বজনরা তাকে গ্রহণ করার জন্য উপস্থিত হন। সেখানে তিনি একটি রাজনৈতিক দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, যার বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং যার মা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, সাবেক প্রধানমন্ত্রী, তো সেই জায়গা থেকে বিএনপির মতো একটি দলের যারা নেতাকর্মীরা রয়েছেন তাদের মধ্যে তো এক ধরনের উচ্ছ্বাস কাজ করছেনই, তাদের মধ্যে তো এক ধরনের উচ্ছ্বাস কাজ করছে। তো সেই জায়গা থেকে আসলে তারা এসেছেন, তাদের সঙ্গে কুশল বিনিময় করছেন এবং যে এতদিনের যে আবেগ, এতদিনের যে অনুভূতি, কবে তারেক রহমান আসবে কিংবা তারা দলীয়ভাবে যে সিদ্ধান্তটি নিয়েছিলেন, দলীয়ভাবে তাদের এই যে 25 ডিসেম্বর তারিখটিতে আসতে তাদের আসলে যেই ধরনের সিদ্ধান্তের মধ্য দিয়ে যেতে হয়েছে, সবকিছুকে মিলিয়ে আসলে আজকের এই বড়দিন,
আজকে যীশু খ্রিস্টের জন্মদিন, খ্রিস্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় একটি ধর্মীয় উৎসব। তবে আজকের এই বড়দিনটি আসলে সত্যিকার অর্থে বিএনপির যারা নেতাকর্মীরা রয়েছেন, বিএনপির যারা কর্মী সমর্থকরা রয়েছেন, তাদের কাছে এই দিনটি বড় হয়েই রইল। এবং আমরা বলছিলাম যে তারেক রহমানকে কিন্তু তিনি যখন জেলে ছিলেন তখন তিনি তার উপর শারীরিক নির্যাতনের অভিযোগ করেছেন, যার কারণে তাকে উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে চলে যেতে হয়েছিল। এবং তখন তার আসলে গ্রেপ্তারের কিছুদিন পর থেকেই তারেক রহমানকে আদালতে হাজির করা হলে তার শারীরিক অবস্থা দেখা যায় বেশ অবনতি হচ্ছে প্রতিনিয়ত। তখন তার আইনজীবীরা আদালতে অভিযোগ করেন যে জিজ্ঞাসাবাদের সময় তারেক রহমানের উপরে বর্বর শারীরিক নির্যাতন চালানো হয়েছে। তখন আদালতের নির্দেশে চিকিৎসকদের একটি দল পরীক্ষা নিরীক্ষার পর আদালতকে জানায় যে তারেক রহমানের উপর শারীরিক নির্যাতনের অভিযোগ যুক্তিযুক্ত, এবং সেই সময় আদালত রিমান্ডে নেওয়ার আদেশে শিথিল করে তাকে রিমান্ডে নেওয়ার যে আদেশটি ছিল সেটি শিথিল করেছিল, এবং তারপর তা কমিয়ে একদিন ধার্য করেন ও জিজ্ঞাসাবাদীদের সাবধানতা অবলম্বনের আদেশ দিয়েছিলেন। তখন ঢাকা কেন্দ্রীয় কারাগারের পরিবর্তে ঢাকা শাহবাগস্থ যেই হাসপাতাল, যে পিজি হাসপাতালের কথা আমি বলছিলাম, যেই পিজি হাসপাতালকে আসলে সাধারণ মানুষ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতাল নামেই চেনেন, সেই হাসপাতালটিতে তাকে তখন স্থানান্তর করা হয়েছে। এবং 2007 সালের 25 আগস্ট ছিল সেই দিনটি। তখন সেই খবর যখন ছড়িয়ে পড়ে যে তারেক রহমান তার হাসপাতালের যেই কক্ষ ছিল সেই হাসপাতালেরই একটি রুমে পা পিছলে পড়ে গিয়ে ব্যাপক আহত হয়েছেন। এবং আপনাকেই বলছি, ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিত। তখন দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভও করেছিলেন বিএনপি যারা কর্মী সমর্থকরা। একটি অসুস্থ মানুষকে এভাবে অত্যাচার করে অসুস্থ করে ফেলা হয়েছে, এবং যার উন্নত চিকিৎসা দরকার, বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, ঢাকা কলেজ ও ময়মনসিংহ মেডিকেল কলেজ, এই বিশ্ববিদ্যালয়গুলোর যারা শিক্ষার্থী এবং যারা বিএনপির কর্মী সমর্থক ছিলেন, তারা কিন্তু রাজপথে আন্দোলনে বিক্ষোভে ছড়িয়ে ছিটিয়ে পড়ে। এবং তারপর 2008-এর আগস্ট মাসে তারেক রহমানের বিরুদ্ধে মামলাগুলো আদালতে যখন প্রতিনিয়ত আসলে সেগুলো গতি লাভ করছিল, তখন প্রায় 18 মাস পরে কারান্তরীণ থাকার পর 3 সেপ্টেম্বর 2008 সালে সবগুলো মামলায় তারেক রহমান জামিন লাভ করেন, এবং সেই পিজি হাসপাতাল থেকে চিকিৎসাধীন অবস্থায়ও তিনি মুক্তি লাভ করেন। তবে 11 সেপ্টেম্বর 2008 সালে বিশেষ কারাগার থেকে বেগম খালেদা জিয়া মুক্তি পাওয়ার পর তিনি পিজি হাসপাতালে তার পুত্র তারেক রহমানকে দেখতে গিয়েছিলেন, এবং সেই সময়ের আবেগঘন যেই দৃশ্য আমরা গণমাধ্যমে এখনো দেখি, বেশ কয়েকদিন ধরে আমরা গণমাধ্যমে দেখছিলাম, যখন তার আসার খবর চাউর হয়েছিল এবং যখন তাকে নিয়ে বিভিন্ন প্রতিবেদন তৈরি করা হচ্ছিল, তখন কিন্তু আমরা সেই সব ছবিগুলো আমরা দেখেছি, এবং প্রতিটি ছবিই কিন্তু আসলে সকলের মনে দাগ কেটেছিল এবং সকলের বিবেককে নাড়া দিয়েছিল। একজন মা এবং সন্তানের যেই আবেগঘন মুহূর্ত, এবং মাকে আসলে রাজনৈতিক ডামাডোলের শিকার হয়ে সন্তানকে দূরদেশে বিদায় জানাতে হচ্ছে, এবং সন্তানকেও মাকে ছেড়ে, পরিবারকে ছেড়ে এই অসুস্থ অবস্থায় দেশের বাহিরে চলে যেতে হচ্ছে। তিনি তখন জানতেন না তিনি কবে ফিরবেন, কিভাবে ফিরবেন, আদৌ ফিরতে পারবেন কিনা, রাজনৈতিক প্রেক্ষাপট কোন দিকে যাচ্ছে, কোনো কিছুর নিশ্চয়তা ছিল না। সবকিছুকে মিলিয়ে দেখতে দেখতে আসলে তার প্রায় এই 17টি বছর সময় চলে গেল। 17টি বছর একজন মানুষ যে অনেকটা পরিবর্তন কিন্তু স্বাভাবিকভাবে ব্যক্তিগত জীবনেই মানুষের আসে। সেই জায়গা থেকে একটি মানুষ যে তার যে বিভিন্ন সময় আসলে তার পারিবারিক অবস্থাও ভালোভাবে যাচ্ছিল না, তার মা ব্যাপক অসুস্থ হয়ে পড়েছেন, তিনি তার ছোট ভাইকে হারিয়েছেন। এই যে পরিবারের যেই কষ্টের সময়গুলো গিয়েছে বা পরিবারের যেই ভাঙনগুলো এসেছে, কখনোই তিনি পরিবারের সদস্যদের পাশে থেকে তাদেরকে সমর্থন দেওয়ার, তাদের পাশে থেকে তাদেরকে আস্থা দেওয়ার, তাদের কাঁধে কাঁধে হাত রাখার যে একটি বিষয় আমরা অনুভব করি পরিবারের সদস্যদের ক্ষেত্রে, সেটি কিন্তু তারা পারেননি। তো সেই জায়গা থেকে তার হৃদয়ে নিশ্চয়ই একটি বেদনা ভারাক্রান্ত মন রয়েছে, একটি কষ্ট রয়েছে। তবে সবকিছুই হয়তো আজকে জন্মভূমি তার এই বাংলাদেশের মাটিতে পা রাখার পরে নিশ্চয়ই উড়ে গিয়েছে, কারণ তিনি আশায় দেশের কোটি কোটি মানুষ স্বপ্ন দেখছে, তার মাধ্যমে বাংলাদেশের নতুন রাজনৈতিক দিগন্ত উন্মোচন হতে যাচ্ছে এমনটা মনে করছেন। হ্যাঁ, তিনি
তিনি হয়তো লন্ডন থেকে গত 17 বছরে বিএনপির সাথে ছিলেন, গত 1.5 বছর গণঅভ্যুত্থানের পর সক্রিয়ভাবে বিএনপির সঙ্গে ছিলেন এবং রাজনীতিতে বিভিন্ন সমাবেশে কিংবা নির্বাচনী প্রচারণায় তিনি আসলে প্রযুক্তির মাধ্যমে, ইন্টারনেট সংযোগের মাধ্যমে যুক্ত হয়ে তিনি জনগণের সঙ্গে, তাদের দলের জ্যেষ্ঠ নেতাকর্মীদের সঙ্গে, সমর্থকদের সঙ্গে তিনি কথা বলেছেন। কিন্তু সশরীরে একজন নেতা ঢাকার মাটিতে থাকা, দেশের রাজপথে যাওয়া, মেঠো পথে হেঁটে বেড়ানো, জনমানুষের কথা শোনা, সেগুলোর আবেগ কিন্তু এখনো বাংলাদেশের মানুষের কাছে এক অন্যরকম উচ্চতা রয়েছে। তো সেই জায়গায় যখন তারা তারেক রহমানকে দেশে দেখছেন, তাদের একদমই একটা আকাঙ্ক্ষা তৈরি হয়েছে তারেক রহমানের কাছে, এটি কিন্তু নিঃসন্দেহে বলা যায়। আমরা বিমানবন্দরের বাইরে দেখেছি অনেক নেতাকর্মীরা এসে উপস্থিত হয়েছেন, অনেক ভক্ত সমর্থক সকালবেলা এসে পাগলামিও করছিলেন। তাদেরকে নিরাপত্তাজনিত কারণে আইন শৃঙ্খলা বাহিনী অনেক কষ্ট করে, কাউকে মনে কষ্ট দিয়ে না, অনেক আমরা নিজের চোখেই দেখেছি আসলে যতটুকু সম্ভব হয় বুঝিয়ে শুনিয়ে তারপর তাদেরকে সরিয়ে দেওয়া হয়েছে। তো সেই জায়গা থেকে আসলে মানুষের আবেগকে পূর্ণাঙ্গ শ্রদ্ধাই করা হচ্ছে, আইন শৃঙ্খলা বাহিনী বলছিল, এবং তাদের এই আবেগকে সম্মান জানাচ্ছেন, কারণ তারা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ভালোবাসেন বলেই তারা এই যে দীর্ঘ সময় পর এই রাজনৈতিক দলের নেতাকে তারা ভুলে যাননি, বরং আরো গভীরভাবে তারা স্মৃতিতে রেখেছেন এবং তার এই প্রত্যাবর্তনে তারা সাক্ষী হতে এসেছেন। তো সেই জায়গা থেকে আসলে একদম মানুষের অন্তরের অন্তঃস্থলেও কিন্তু এই বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান করে তাদের হৃদয়ের কথা যদি বলি, আমরা বলছিলাম যে যখন 2008 সালে 11 সেপ্টেম্বর বিশেষ কারাগার থেকে বেগম খালেদা জিয়া মুক্তি পেয়েছিলেন, তখন তিনি পিজি হাসপাতালে তার পুত্রকে দেখতে গিয়েছিলেন এবং সেদিন রাতেই তারেক রহমান উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্যের উদ্দেশ্যে রওনা হয়েছিলেন এবং তারপর লন্ডনের সাউথ ওয়েলিং হসপিটাল ও লন্ডন হসপিটালে তার চিকিৎসা হয়েছে বেশ কিছুদিন। চিকিৎসার সুবিধার্থেই তিনি তখন সেন্ট্রাল লন্ডনের অ্যাডমন্টনে সপরিবারে বসবাস করতে শুরু করেন। তারপর তিনি তার ইচ্ছা থাকা সত্ত্বেও বেশ কিছু মামলা আরও তার বিরুদ্ধে দেয়া হয়, যার ফলে তিনি চাইলেও আর দেশে ফিরতে পারেননি এবং যে মামলাগুলো ভিত্তিহীন, যে মামলাগুলোর অভিযোগ সত্য প্রমাণিত হয়নি, সেটি আমরা 5 আগস্টের পরে যখন গণঅভ্যুত্থান হলো, যখন অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নিল, যখন সেই মামলাগুলো নতুনভাবে আবারও আদালতে ওঠানো হলো এবং সেগুলোর বিচার প্রক্রিয়া নিয়ে কাজ করা হলো, তখন আমরা দেখেছি সেগুলো ভুল প্রমাণিত হয়েছে, মিথ্যা প্রমাণিত হয়েছে এবং তারপর কিন্তু সবগুলো মামলা থেকেই খালাস দেওয়া হয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে। আমরা সিঙ্গাপুরে অর্থ পাচার মামলায় দুর্নীতি দমন কমিশনের একজন কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে 2013 সালের মে মাসে ঢাকার আদালতে তারেক রহমানকে ইন্টারপোলের মাধ্যমে গ্রেপ্তারের পরোয়ানা জারি করেছিল, সেই খবরও কিন্তু আমরা শুনেছি এবং তারপর বিএনপির দেশের বিভিন্ন এলাকায় হরতাল সহ বিভিন্ন কর্মসূচি পালন করেছে। অর্থাৎ একটি দলকে রাজনৈতিকভাবে ভঙ্গুর করে দেওয়ার জন্য বা রাজনীতির মাঠে ভঙ্গুর করে দেওয়ার জন্য যতটুকু সম্ভব সর্বোচ্চ চেষ্টা কিন্তু আসলে অন্যান্য দল করেছে, কিন্তু সেই জায়গা থেকেও মাথা উঁচু করে বিএনপি কিন্তু দাঁড়িয়েছিল শুধুমাত্র এই নেতা কর্মী এবং সমর্থকদের ভালোবাসায়। সেই জায়গা থেকে আমরা দেখেছি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বেশ অনেকবারই কিন্তু তিনি তার বক্তৃতায়, তিনি তার ভাষণে সেই বিষয়গুলো বারবারই তারা বিএনপি জ্যেষ্ঠ নেতাকর্মীদের প্রতি তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। এবং আজ যখন ভেতরে এই বিমানবন্দরের ভেতর একদম রানওয়েতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর